এই ভিডিওতে আমি ডিসকাস করব যে অয়েলার্স মেথড ইউজ করে আমরা কিভাবে পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। তো ধরা যাক আমাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে dy dx ইজ ইকুয়াল টু এক্স। আর অয়েলার্স মেথড ইউজ করতে গেলে আমাকে ইনিশিয়াল কন্ডিশনটাও জানতে হবে। তো ধরা যাক ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে y of -4 is equal to 8 আর আমাকে সলভ করতে হবে, দ্যাট ইজ আমাকে ইন্টিগ্রেট করতে হবে ফ্রম x equal to -4 to x equal to 4। তো এটাকে যদি আমি ফার্স্টে এমনি ম্যাথামেটিক্যালি মানে ক্যালকুলাস ইউজ করে সলভ করতে চাই তো কিভাবে করব না, এই ইকুয়েশনটাকে আমরা লিখব dy is equal to x dx। এবার আমরা দুদিকে ইন্টিগ্রেশন করব, তাহলে এইদিকে হবে y আর এদিকে x dx কে ইন্টিগ্রেট করলে হবে x স্কোয়ার বাই 2 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালুটা বার করার জন্য আমরা ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করব যে x ইকুয়াল টু -4 এ y এর ভ্যালু হচ্ছে 8, তাহলে y এর ভ্যালু 8, এখানে হবে -4 হোল স্কোয়ার বাই 2 প্লাস c। -4 হোল স্কোয়ার হচ্ছে 16 বাই 2 হচ্ছে 8 প্লাস c, এখান থেকে আমরা পাচ্ছি, তাহলে দুদিক থেকে 8 কেটে গেল, তার মানে c ইজ ইকুয়াল টু 0। তো আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে y ইকুয়াল টু x স্কোয়ার বাই 2। তো আমার সলিউশন কার্ভটা হবে, এখন এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। তো আমি যদি x ভার্সেস y প্লট করি, যেমন কোয়েশ্চেনে বলা আছে -4 থেকে 4 মাঝে 0 আছে, তো আমার গ্রাফটা হবে আচ্ছা -4 হচ্ছে 8 হবে। তো এইখান থেকে এরকম প্যারাবোলিক নেমে এখানে 0-তে টাচ করে আবার 4এও আবার এই 8 হয়ে যাবে। তো এইটা হচ্ছে নর্মাল ক্যালকুলাস ইউজ করে সলভ করলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। কিন্তু আমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে চাইছি অয়েলার্স মেথড ইউজ করে। তো দেখা যাক অয়েলার্স মেথড দিয়ে আমরা কিভাবে সলভ করি নিউমেরিক্যালি। ওকে, তো অয়েলার মেথড দিয়ে সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কি করব, আমাদের y ভার্সেস x প্লট করতে চাইছি, আমরা সলিউশন কার্ভটা ড্র করতে চাইছি। তো আমাদের ইনিশিয়াল কোঅর্ডিনেটটা জানা আছে যে -4 এ ভ্যালু হচ্ছে 8, সরি এই পয়েন্টটা। এরপর থেকে ফার্দার পয়েন্টসগুলো আমি নিউমেরিক্যালি ক্যালকুলেট করব অয়েলার্স মেথডের ফর্মুলা ইউজ করে। কিভাবে? ফার্স্ট অফ অল এই যে আমার ইন্টারভালটা -4 থেকে 4, এটাকে আমি ইকুয়ালি স্পেসড কয়েকটা পয়েন্টসে ব্রেক করে নেব এইভাবে। প্রথম যে পয়েন্ট এটাকে আমি বলবো x0, তারপরের যে পয়েন্ট এটাকে বলবো x1, এটা x2, হ্যাঁ এইভাবে একদম শেষের যে পয়েন্টটা সেটাকে বলবো xn, x সাবস্ক্রিপ্ট n। তো টোটাল আমার কাছে কটা পয়েন্ট থাকছে, n+1টা, x0 থেকে xn n+1টা পয়েন্ট থাকছে। এবং এই প্রত্যেক যে কোনো দুটো কনজিকিউটিভ পয়েন্টের মধ্যে ডিস্টেন্স সেম, মানে এই x0 আর x1 এর মধ্যে যে ডিস্টেন্স বা ডিফারেন্স যেটা, সেটাকে যদি আমি h বলি, স্মল h, x1 আর x2 এর মধ্যেও সেম ডিফারেন্স বা ডিস্টেন্স স্মল h, এই ইকুয়ালি স্পেসড পয়েন্টসে যেহেতু ভেঙেছি, তো এখান থেকে আমরা একটা রিলেশনও লিখতে পারি যে xn মাইনাস x0 ডিভাইডেড বাই h ইজ ইকুয়াল টু n, বা xn মাইনাস x0 বাই n হচ্ছে h। ঠিক আছে, এটা কোয়াইট অবভিয়াস, কারণ আমি যদি একটা সহজ এক্সাম্পল নিই, ধরো 1 3 5
7, ঠিক আছে, 4টে পয়েন্ট। তো এখানে এটা হচ্ছে x0, x1, x2 আর এটা x3। তো এখানে আমার n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 3, এটা আমার xn, n এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, আর h এর ভ্যালু কত? h এর ভ্যালু হচ্ছে যে কোনো দুটো কনজিকিউটিভ পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। তো 3 আর 1 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2, তাই তো? 3 - 1 হচ্ছে 2, 5 - 3 হচ্ছে 2, 7 - 5 হচ্ছে 2। তো এখানে h হচ্ছে 2, আর xn - x0 যদি করি তাহলে হবে কত? 7 - 1 6। তাহলে দেখো xn - x0 বাই h যদি করি তাহলে এটা হয়ে যাচ্ছে বাই 2 3 উইচ ইজ n। এই রিলেশনটা সবসময় হোল্ড করবে, এটা তুমি খুব ইজিলি এরকম এক্সাম্পল নিয়ে ভেরিফাই করে দেখতে পারো, ঠিক আছে? তো এইবার কিভাবে আমি পয়েন্টগুলো ক্যালকুলেট করবো সেটা বলি। তো এখানে আমাকে ইনিশিয়াল কন্ডিশন যেটা দেওয়া আছে যে x0-তে y এর ভ্যালুটা দেওয়া আছে, এই যে 8, এটা হচ্ছে আমার y0, ঠিক আছে? তো লাইক আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা বলতে পারি হচ্ছে x0, y0। এইবার আমি কি করব, আমি ইকুয়ালি স্পেসড পয়েন্টসে ভেঙেছিলাম। তো এবার আমি x1-এ y এর ভ্যালু ক্যালকুলেট করব। তো x1-এ যদি আমি ধরো এই পয়েন্টের কোঅর্ডিনেট আমি ক্যালকুলেট করতে চাই, x1টা আমার জানা আছে, কারণ x1 তো আমি নিজের খুশি মতো ইকুয়ালি স্পেসড পয়েন্টসে ভেঙেছি। x1, y1, y1টা ক্যালকুলেট করার জন্য আমি ইউজ করব এই ফর্মুলাটা, yi plus 1 is equal to yi plus dy dx কে ইভ্যালুয়েট করব at xi, yi, at xy, yi তে ইভ্যালুয়েট করব, এটাকে মাল্টিপ্লাই করব ইনটু h, আমি যে ডিস্টেন্সটা নিয়েছি। তো আর এই রিলেশনটা আমি ইউজ করব ফর i ইকুয়াল টু 0 1 2 আপ টু কত? আপ টু n - 1, কারণ n - 1 লেফট হ্যান্ড সাইডে i এর ভ্যালু বসালে এখানে yn হচ্ছে। আমি যদি এখানে n অবধি লিখে n+1 হয়ে যাবে, n+1-এর পয়েন্ট তো নেই আমার 0 থেকে n অবধি আছে। আচ্ছা, তো আমি ফার্স্ট যখন i ইকুয়াল টু 0 বসাবো কী হবে? এখানে y1 ইকুয়াল টু y0 প্লাস dy dx। এক্ষেত্রে আমার dy dxটা দেওয়া আছে, এটাই তো আমি সলভ করছি। dy dx হচ্ছে x, তাই তো? dy dx ইভ্যালুয়েটেড অ্যাট x0, y0, অর্থাৎ dy dx এর ভ্যালু অ্যাট x0, y0 কত হবে? x0 এর ভ্যালু হচ্ছে -4, y0 এর ভ্যালু হচ্ছে 8। রাইট হ্যান্ড সাইডে তো y নেই, শুধু xই আছে, তাহলে dy dx at x0, y0 is simply x0, আর x0 এর ভ্যালু হচ্ছে -4, রাইট? তো এখানে হবে -4 ইন্টু h। এখন y0 এর ভ্যালু আমি জানি, y0 এর ভ্যালু হচ্ছে 8, আর h এর ভ্যালু আমি জানি। তো এখান থেকে আমি y1 এর ভ্যালুটা পেয়ে যাব। এগেন i ইকুয়াল টু, এখানে 1 বসিয়ে এই অয়লার্স মেথডের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এখানে আমি যদি i ইকুয়াল টু 1 বসাই, তাহলে সিমিলারলি y2 আমি পেয়ে যাব y1 প্লাস dy dx ইভ্যালুয়েটেড অ্যাট x1, y1। এখন y1 এর ভ্যালু আমি অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, ইন্টু h করে আমি y2 এর ভ্যালু পেয়ে যাব। এইভাবে আমি এক একটা কোঅর্ডিনেট ক্যালকুলেট করে করে তারপরে এই জাস্ট কোঅর্ডিনেটগুলোকে আমি লাইন দিয়ে জয়েন করলেই আমি সলিউশন কার্ভটা পেয়ে যাব। এটাই হচ্ছে অয়লার্স মেথড। এইবার দেখা যাক এটাকে আমি পাইথন প্রোগ্রামে কিভাবে ইমপ্লিমেন্ট করছি। এই হচ্ছে আমার পাইথন প্রোগ্রামটা। এখানে ফার্স্টে লাইন 1 থেকে লাইন 4 অবধি কী লেখা হয়েছে সেটা বোঝা যাক। যখনই আমি এই যে 3টে কোটের মধ্যে, কোট বা ইনভার্টেড কমা যাই বলো না কেন, 3টে কোটের মধ্যে যখন কিছু লিখব সেটাকে কমেন্ট বলা হয়। কমেন্ট মানে হচ্ছে যখন প্রোগ্রামটা রান হবে তখন পাইথন ইন্টারপ্রেটার এই লাইনগুলোকে ইগনোর করবে। এগুলো কোনো মানে আমার যে প্রোগ্রামটা তার কোনো
সিনট্যাক্স না বা কোনো পার্টিকুলার কোড না, এটা জাস্ট আমি নিজের কথা লিখছি। তো বেসিক্যালি 3টে কোডের মধ্যে যাই লেখা হবে সেটাকে পাইথন ইগনোর করে দেবে, সেটা কোডটা এক্সিকিউট করার সময় এটাকে অ্যাজ আ কোড ও ট্রিট করবে না, কোনো কমেন্ট বা সিনট্যাক্স হিসেবে ট্রিট করবে না, জাস্ট ইগনোর করবে। তো যে কোনো প্রোগ্রামের শুরুতে কমেন্ট দিয়ে প্রোগ্রামটার কী কাজ সেটা মেনশন করা উচিত, একটা ভালো প্র্যাকটিস সেটা। তাহলে কি হবে, যখন তুমি বা অন্য কেউ প্রোগ্রামটা খুলবে সে প্রথমেই দেখতে হবে যে এই প্রোগ্রামটা কী, প্রোগ্রামটার কাজ কী, সেটা তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি লিখেছি দিস প্রোগ্রাম ইন্টিগ্রেটস দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy dx equal to x from -4 to 4 using Euler's method. The initial condition is provided to be y of -4 equal to 8, অর্থাৎ x এর ভ্যালু যখন -4, y এর ভ্যালু হচ্ছে 8। লাইন 6 আর 7-এ আমরা দুটো মডিউল ইম্পোর্ট করছি, numpy আর matplotlib.pyplot। এটার কাজ কি, এ দেখো প্রোগ্রামে পরে আমরা কিছু কিছু ফাংশন ইউজ করছি, যেমন এইখানে আছে অ্যারেঞ্জ, এখানে আছে প্লট। এই ফাংশনগুলোর ডেফিনেশন এই মডিউলগুলোর মধ্যে দেওয়া আছে। তো আমি যদি মডিউলগুলো ইম্পোর্ট না করি তাহলে আমি এই ফাংশনগুলো ইউজ করতে পারবো না, তাই আমাকে মডিউলগুলো ইম্পোর্ট করতে হচ্ছে। আর অ্যাজ এনপি এই কথাটা লেখার মানে হচ্ছে আমি যখন এই নাম্পাই মডিউলের কোনো ফাংশনকে কল করব বা ইউজ করব তখন আমাকে নাম্পাই ডট সেই ফাংশন নেমটা লেখার দরকার নেই, আমি এনপি ডট লিখলেই হয়ে যাবে। তো বেসিক্যালি আমি এই মডিউলটার একটা শর্ট হ্যান্ড নাম দিলাম এনপি, এটা যা খুশি দেওয়া যেতে পারে, বাট কনভেনশন হচ্ছে নাম্পাইকে এনপি অ্যাব্রিভিয়েশন দেওয়া হয়, তো ওই জন্য এনপি। এখানে যেমন দেখতে পাচ্ছ এনপি ডট অ্যারেঞ্জ, অর্থাৎ নাম্পাই মডিউলের ভিতর যে অ্যারেঞ্জ ফাংশনটা আছে সেটাকে আমি কল করছি। সিমিলারলি লাইন নাম্বার 7-এ matplotlib.pyplot মডিউলটাকে ইম্পোর্ট করেছি এবং এটার একটা শর্ট হ্যান্ড নাম দিয়েছি পিএলটি। তো আমি যখনই এই মডিউলের কোনো ফাংশনকে কল করবো, যেমন এই প্লট ফাংশনটা, আমি পিএলটি ডট লিখলেই হবে, আমাকে matplotlib.pyplot.plot লেখার প্রয়োজন হবে না। ওকে, লাইন নাম্বার 9-এ আমি একটা ফাংশন ডিফাইন করছি dy dx। আচ্ছা, ফাংশন ডিফাইন করার সিনট্যাক্স হচ্ছে পাইথনে এইরকম, ফার্স্টে def লিখতে হবে, তারপর ফাংশন নামটা লিখতে হবে, ফাংশনের নামটা আমি দিয়েছি dy dx, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশনের আর্গুমেন্টগুলো লিখতে হবে। তো এক্ষেত্রে dy dx is supposed to be a function of x and y, যদি এই পার্টিকুলার প্রবলেমে ইটস জাস্ট আ ফাংশন অফ এক্স, ইট ডাজ নট ডিপেন্ড অন ওয়াই, রাইট হ্যান্ড সাইডে আমার শুধু এক্সই আছে। তো তারপর কোলন দিয়ে একটা ইনডেন্ট করে, অর্থাৎ 4টে স্পেস দিয়ে তারপর ফাংশনের ডেফিনেশনটা লিখতে হবে, অর্থাৎ 4টে স্পেস দিয়ে আমি যা যা লিখবো সেটা ফাংশন ডেফিনেশনের মধ্যে পড়বে, আর যদি 4টে স্পেস না দিয়ে লিখি যেমন এইখান থেকে লিখছি তো সেটা ফাংশন ডেফিনেশনের বাইরে পড়ছে। তো জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি যদি এখানে লিখি p equal to x plus y return p, তো এই ফাংশনটা x plus y এর ভ্যালুটা রিটার্ন করবে। তো সেটা দেখানোর জন্য আমি এখানে টেস্ট করার জন্য আমি এক কাজ করি, প্রোগ্রামের বাকি অংশটাকে কমেন্ট করে দিই। তো আমি এখানে 3টে কোট আর এইখানে 3টে কোট দিয়ে দিই, আর এখানে লিখি, আচ্ছা ফাংশনটা শুধু ডিফাইন করলে কিন্তু কোনো আউটপুট দেবে না, এটা জাস্ট ফাংশনটা ডিফাইন করলাম, এবার এটাকে আমাকে কল করতে হবে তবে আমি কোনো আউটপুট পাবো। তো আমি ফাংশন নেম দিয়ে কল করবো, ফাংশনের নাম dy dx, আর আমি আর্গুমেন্ট দিলাম ধরা যাক 2 আর 3, তাহলে আমাকে কি রিটার্ন করবে, 2 + 3 5, সেটা আমাকে কোনো একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। তো আমি ধরা যাক কিউ ভেরিয়েবলে স্টোর করলাম, কিউ ইকুয়াল টু এটা। এবার যদি আমি করি প্রিন্ট কিউ, তাহলে ও কিউ এর ভ্যালু প্রিন্ট করবে। রান করে দেখা যাক, এই যে এখানে ও 5 প্রিন্ট করেছে। আমি চাইলে এটা ডাইরেক্টলিও লিখতে পারতাম, এইভাবে না লিখে প্রিন্ট তারপর ব্র্যাকেটে এইটা, এইভাবেও লেখা যেতে পারে টেস্ট করার জন্য আর কি। 5 প্রিন্ট করেছে। আমি যদি এখানে করতাম অন্য কিছু,
এক্স ইন্টু ওয়াই যদি করি তাহলে 6 প্রিন্ট করছে। এইভাবে আমি ইউজার ডিফাইন্ড ফাংশন বানাতে পারি। তো বেসিক্যালি যখন ফাংশনটা কল করছি তখন আমি যে আর্গুমেন্টগুলো দিচ্ছি 2 আর 3 সে তখন ফাংশন ডেফিনেশনে যাচ্ছে এবং ওখানে যে আর্গুমেন্ট ছিল এক্স আর ওয়াই, এক্সের ভ্যালুকে 2 করে দিচ্ছে, ওয়াইয়ের ভ্যালুকে 3 করে দিচ্ছে। তারপর যা ক্যালকুলেশন করার এক্ষেত্রে 2 × 3 6 করছে, সেটা পিতে স্টোর করছে, তারপর রিটার্ন পি, তো ওই ভ্যালুটা রিটার্ন করছে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, যেটা বললাম যে প্রিন্ট স্টেটমেন্টটা কিন্তু আমি 4টে স্পেস দিয়ে লিখিনি, তো এটা ফাংশন ডেফিনেশনের বাইরে পড়ছে। এটা দিয়ে আমি ফাংশন ডেফিনেশনের ভেতরে ঢুকিয়ে দিতাম এইভাবে, তাহলে কিন্তু কিছু হতো না, প্রবলি এরর দেবে। দেখি, হ্যাঁ এরর দেয়নি, তবে কিছু হয়নি। কারণ কারণ এই জিনিসটা, এই পার্ট অফ দ্য কোড, এইটা জাস্ট একটা ফাংশন ডিফাইন করা হয়েছে, কিন্তু ফাংশনটা কোথাও এর পরের পার্টে কোথাও কোনো ফাংশন কল করা হচ্ছে না, ইউজ করা হচ্ছে না, তো আই হ্যাভ নো আউটপুট। এই পার্টটা আমি কমেন্ট করে দিয়েছি, তো এই পার্টটা এক্সিকিউট করছে না। তো এই পাইথনে ইনডেন্টেশনের ব্যাপার আছে। নেক্সট, x0 ইনিশিয়াল ভ্যালু আমার দেওয়া আছে, এক্সের ইনিশিয়াল ভ্যালু -4, ফাইনাল ভ্যালু হচ্ছে +4, -4 থেকে +4 অবধি আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। dx মানে হচ্ছে আমি যেটা ওই বোঝালাম, ওই ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ পয়েন্টস, যেটাকে আমি স্মল এইচ বলছিলাম, সেইটা। তো এটার ভ্যালু আমি আমার ইচ্ছা মতো নিতে পারি। এখন অবভিয়াসলি আমি যত ছোট ভ্যালু নেব তত অ্যাকুরেট রেজাল্ট পাবো, কারণ এটা দিস ইজ কোয়াইট অবভিয়াস। এখানে যদি আমি খুব গ্যাপে আমি এই পয়েন্টের পর এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিই, তারপর এখানে একটা পয়েন্ট নিই, তাহলে আমার কীরকম আসবে? আমি যদি এখানে একবার এঁকে দেখাই, এই আমার ইনিশিয়াল পয়েন্টটা আছে, তারপর আমি অনেকটা পরে এইখানে কোথাও একটা পয়েন্ট নিলাম, তাতে হয়তো এরকম ক্যালকুলেট করলো, তারপরে আরও গ্যাপে আরেকটা নিলাম, আরও একটা গ্যাপে নিলাম, এরকম নিলে এরকম ব্রোকেন লাইন্স দিয়ে এরকম একটা গ্রাফ প্লট হবে। ওয়ারাজ আমি যদি খুব ঘন ঘন পয়েন্ট নিই, এখানে একটা নিলাম, তারপরে খুব কাছেই আরেকটা পয়েন্ট নিলাম, তারপরে আবার খুব কাছে আরেকটা পয়েন্ট নিলাম, তাহলে খুব ক্লোজলি স্পেসড আমি কোঅর্ডিনেটস পাবো। সেগুলোকে যখন আমি লাইন সেগমেন্ট দিয়ে যোগ করবো, তখন আমার একটা স্মুথ কার্ভ হয়ে যাবে। তো সেই কারণে এই ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ পয়েন্টসটা যত ছোট নেব তত অ্যাকুরেট রেজাল্ট আসবে। নেক্সট, লাইন নাম্বার 15-এ x ইকুয়াল টু np.arrange x0, xn প্লাস dx, dx, এইটা কী করছে? এটা একটা অ্যারে তৈরি করছে। অ্যারে মানে হচ্ছে একটা কালেকশন অফ নাম্বারস। তো আমি যদি লিখি a ইকুয়াল টু 2, তাহলে a একটা ভেরিয়েবল যাতে 2 ভ্যালুটা স্টোর আছে। কিন্তু আমি যদি এরকম লিখি a ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটে 1, 2, 3, তাহলে a ইজ আ কালেকশন অফ নাম্বারস, যার 3টে নাম্বার আছে। তার ফার্স্ট নাম্বারটাকে আমি এইভাবে অ্যাক্সেস করতে পারবো, a থার্ড ব্র্যাকেট 0। যদি আমি প্রিন্ট a থার্ড ব্র্যাকেট 0 লিখি, তাহলেও আমাকে এটা যে কালেকশন অফ নাম্বারস, তার যে ফার্স্ট এলিমেন্টটা সেইটা প্রিন্ট করবে, অর্থাৎ 1 প্রিন্ট করবে। আমি যদি a থার্ড ব্র্যাকেট 1 লিখি, তাহলে সেকেন্ড এলিমেন্ট যেটা, অর্থাৎ 2, সেটা প্রিন্ট করবে। তো এইভাবে এক্স, এখানে আমি যেটা লিখেছি np.arrange, এটা করলে একটা এই প্রকারের একটা কালেকশন অফ নাম্বারস তৈরি হচ্ছে, যেটা শুরু হচ্ছে x0 থেকে। এই যে এটা হচ্ছে শুরু হচ্ছে x0 থেকে, আর যা স্টপ হচ্ছে xn এ। অ্যাকচুয়ালি এখানে কি হয়, x0 থেকে শুরু হবে, dx করে করে বাড়াতে থাকবে, আর যাবে হচ্ছে এই সেকেন্ড আর্গুমেন্ট যতটা দিয়েছি তার ঠিক আগে অবধি, এইটাকে ইনক্লুড করবে না। ওই জন্যে আমি এখানে xn প্লাস dx দিয়েছি, যাতে xn অবধি যায়। তো জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, যদি আমি লিখতাম np.arrange 2, 7, 3 যদি লিখতাম, তাহলে আমি এই জিনিসটা পেতাম। 2 থেকে স্টার্ট হবে, 3 করে বাড়াবে, তো 2 + 3 5, 5 + 3 8, 8 হচ্ছে 7কে ছাড়িয়ে যাচ্ছে, তাহলে ওটাকে নেবে না, তাহলে 2, 5 এই জিনিসটা দিত। যদি আমি দিতাম 2, 7, 1 দিতাম যদি, তাহলে কী হবে, 1 করে বাড়াবে, 2, 3, 4, 5, 6, আর 7 কিন্তু ও ইনক্লুড করবে না, 6 অবধি দেবে।
সেকেন্ড আর্গুমেন্টের ঠিক আগে অবধি ও কালেকশন অফ নাম্বারটা বানাবে। তাই আমি এখানে যেহেতু এক্সএনটা চাই ইনক্লুডেড হোক, তাই আমি এখানে এক্সএন প্লাস ডিএক্স দিয়েছি, কারণ ও ডিএক্স করে বাড়াচ্ছে না। আশা করছি এটা বোঝা গেছে। নেক্সট এনের ভ্যালুটা আমি অ্যাসাইন করছি। আমরা জানি এক্সের লেন্থ হবে এন প্লাস ওয়ান, রাইট? এক্স জিরো টু এক্সএন, এন প্লাস ওয়ানখানা ভ্যালু। তো লেন্থ অফ এক্স যদি এন প্লাস ওয়ান হয়, তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, এন হওয়া উচিত লেন্থ অফ এক্স মাইনাস ওয়ান, তাই না? তাই সেটাই লিখেছি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, প্রোগ্রামিংয়ে এই ইকুয়াল টু সাইনটা কীভাবে কাজ করে সেটা একবার বলে দিই। ইকুয়াল টু সাইনের রাইট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশনটা থাকছে সেইটাকে ও ফার্স্টে ইভ্যালুয়েট করে, তারপর লেফট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবলটা আছে সেটাতে স্টোর করে, নট দ্য আদার ওয়ে রাউন্ড। তো লাইক আমি যদি এরকম কিছুটা লিখি এন প্লাস ওয়ান ইকুয়াল টু লেন্থ এক্স, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইনভ্যালিড এক্সপ্রেশন, কারণ রাইট হ্যান্ড সাইডে ও যে ভ্যালুটা পাবে, লেফট হ্যান্ড সাইডে যখন ও কোন ভেরিয়েবলে স্টোর করতে যাবে ও দেখবে লেফট হ্যান্ড সাইডে ভেরিয়েবল নেই, একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে। তো প্রোগ্রামিংয়ে কিন্তু দিস ইজ নট ভ্যালিড। অ্যালজেব্রিক্যালি ঠিক আছে বোঝানোর জন্যে, বাট প্রোগ্রামে ইটস নট ভ্যালিড। সেম কারণে প্রোগ্রামিং আমি যদি লিখি এ ইকুয়াল টু টু, এ ইকুয়াল টু এ প্লাস টু, এ ইকুয়াল টু এ প্লাস টু, এটা কিন্তু অ্যালজেব্রা ইজ এ ইনভ্যালিড ইকুয়েশন, কারণ দুদিক থেকে এ কেটে গিয়ে জিরো ইকুয়াল টু টু হয়ে যাবে, উইচ ইজ মিনিংলেস। বাট প্রোগ্রামিংয়ে দিস ইজ ভ্যালিড, কারণ ফার্স্টে ও এতে টু স্টোর করছে, এ ইকুয়াল টু টু যখন লিখলাম, ইকুয়াল টু ডান দিকে টু আছে, সেই ভ্যালুটাকে বাঁ দিকে যে ভেরিয়েবল এ তাতে স্টোর করলো, তো এর ভ্যালু টু হলো। নেক্সট লাইনটাও যখন এক্সিকিউট করবে, ও আগে ইকুয়াল টু ডান দিকে যে এক্সপ্রেশনটা আছে সেটাকে ইভ্যালুয়েট করবে, এ প্লাস টু করবে। তো এতে যেহেতু টু স্টোর আছে, টু প্লাস টু ফোর করবে, তারপর ইকুয়াল টুর বাঁ দিকে যে ভেরিয়েবলটা আছে এ, তাতে সেই ভ্যালুটা স্টোর করবে, তো এর ভ্যালু ফোর হবে। তো এইভাবে প্রোগ্রামিংয়ে ইকুয়াল টু সাইনটা কাজ করে, আর প্রোগ্রামিংয়ে এই টাইপের স্টেটমেন্ট সেই কারণেই ভ্যালিড। আচ্ছা, নেক্সট ওয়াই ইকুয়াল টু এনপি ডট এমটি এন প্লাস ওয়ান, এটা করলে কী হচ্ছে না, ওয়াই একটা অ্যারে তৈরি হচ্ছে, অর্থাৎ কালেকশন অফ নাম্বারস, যেখানে এন প্লাস ওয়ানটা এমটি ভ্যালুজ আছে, মানে কিছু নেই, এমটি এরকম এন প্লাস ওয়ানটা আছে, ওয়াই জিরো টু ওয়াই এন এমটি ভ্যালুস, সেগুলো আমি পরে অ্যাসাইন করবো। যেমন এখানে আমি অ্যাসাইন করলাম ওয়াই জিরো ইকুয়াল টু এইট, অর্থাৎ ওয়াই যে আমার কালেকশন অফ নাম্বারসটা, তার ফার্স্ট এলিমেন্টটার ভ্যালু আমি এইট অ্যাসাইন করে দিলাম। নেক্সট ভ্যালুগুলো আমি ক্যালকুলেট করছি এই অয়েলার মেথডের ফর্মুলাটা ইউজ করে, যে ওয়াই আই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই আই প্লাস ডিওয়াই ডিএক্স, এই ফাংশনটাকে কল করছি, এটা আমি ডিফাইন করেছিলাম। আর এটাকে ইভ্যালুয়েট করছে, মানে এখানে আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি এক্স আই আর ওয়াই আইকে, কারণ আমাকে ফাংশনটা ইভ্যালুয়েট করতে হবে অ্যাট এক্স আই কমা ওয়াই আই ইন্টু ওই স্মল এইচ ডিএক্স। আর এইটা একটা লুপ চলছে এখানে, ফর লুপ চলছে, ফর আই ইন রেঞ্জ এন। এইটা মানে হচ্ছে অ্যাগেন এটা একটা লুপ লেখা হচ্ছে, এবং চারটে স্পেস দিয়ে যে কটা লাইন লেখা হবে সেইগুলোই লুপের আকারে বারবার এক্সিকিউটেড হবে। যেমন এই লাইনটা কিন্তু চারটে স্পেস দিয়ে লেখা হয়নি, তো এটা লুপের বাইরে পড়ছে, তো এটা বারবার লুপের এক্সিকিউটেড হবে না। তো এই লুপটা কীভাবে চলবে না, ফার্স্টে আই এর ভ্যালু হবে জিরো, তো এখানে আই এর ভ্যালু জিরো বসিয়ে ওয়াই ওয়ান ক্যালকুলেট করবে ইউজিং ওয়াই জিরো অ্যান্ড এক্স জিরো, তারপর আই এর ভ্যালু হবে ওয়ান, আই এর ভ্যালু তারপর হবে টু, এইভাবে কত অবধি যাবে, এখানে রেঞ্জ এন দিয়েছি, তো এন মাইনাস ওয়ান অবধি যাবে। এটাও অনেকটাই অ্যারেঞ্জের মতো, অ্যারেঞ্জ যেমন সেকেন্ড আর্গুমেন্টটা ঠিক আগে অবধি যায়, এই রেঞ্জেও আমি যে আর্গুমেন্টটা দেবো তার ঠিক আগে অবধি যাবে। ওকে, তো এইভাবে ওয়াইয়ের সবকটা ভ্যালু ক্যালকুলেট হয়ে গেল। নেক্সট এখানে আমি প্লট এক্স কমা ওয়াই লিখছি, তো ও কী করবে, এক্স, এখন এক্সটা কি, এক্স ইজ নট আ নাম্বার, এক্স ইজ আ কালেকশন অফ নাম্বার না, স্টার্টিং ফ্রম এক্স জিরো আপ টু এক্স এন। এক্স জিরোর ভ্যালু হচ্ছে মাইনাস ফোর, তারপরে এটা হচ্ছে মাইনাস ফোর প্লাস ডিএক্স হচ্ছে 0.01। হ্যাঁ, তো এই ভ্যালুগুলো আছে আর কি, এই ভ্যালুগুলো সব লিখলাম না। আর ওয়াইতে সিমিলারলি ওয়াই জিরো যেটা এইট, ওয়াই ওয়ান ও ক্যালকুলেট করে যেটা পাবে, আমি তো জানি না ভ্যালু কত, ডট 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 ওয়াই এন।
তো আমি যখন প্লট এক্স কমা ওয়াই লিখছি, ও কী করবে, এক্সের প্রথম এলিমেন্ট অর্থাৎ -4 আর ওয়াইয়ের প্রথম এলিমেন্ট অর্থাৎ 8, এটাকে একটা কোঅর্ডিনেট হিসেবে ট্রিট করে এই পয়েন্টটাকে প্লট করবে। নেক্সট এক্সের সেকেন্ড এলিমেন্ট যেটা হবে ওই -4 + 0.01 আর ওয়াইয়ের প্রথম এক্সের সেকেন্ড এলিমেন্ট আর ওয়াইয়ের সেকেন্ড এলিমেন্ট যেটা y1, সেটাকে একটা কোঅর্ডিনেট হিসেবে ট্রিট করে এই পয়েন্টটাকে প্লট করবে। এইভাবে কোরেসপন্ডিং এলিমেন্টগুলোকে অ্যাজ আ কোঅর্ডিনেট ও প্লট করে তারপর পয়েন্টগুলোকে সেগমেন্টেড লাইন্স দিয়ে জয়েন করে দেবে, তাতে আমি সলিউশন কার্ভটা পেয়ে যাব। অবভিয়াসলি এই প্রসেসটা করতে গেলে এক্স আর ওয়াই এর নাম্বার অফ এলিমেন্টস সেম হতে হবে। যদি আলাদা হয় তাহলে ও এরার দেখাবে যে নাম্বার অফ এলিমেন্টস আলাদা, তো কী করে কোঅর্ডিনেট বাড়িয়ে প্লট করবে। তো এক্ষেত্রে সেমই হচ্ছে, দুটোতেই n+1টা এলিমেন্ট থাকবে, x0 to xn আর y0 to yn। পিএলটির টাইটেল এখানে দেখতে পাচ্ছ, এই যে টাইটেলটা ছাপিয়েছে উপরে, যে টাইটেলটা দেব, এক্স লেভেল আর ওয়াই লেভেলও ছাপিয়েছে, গ্রিড লাইন্স দিয়েছে, আর শো কমেন্টে দিলেও গ্রাফটা শো করবে। তো এইভাবে আমরা অয়লার্স মেথড ইউজ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। আমি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি যেখানে আমি একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবো অয়লার্স মেথড ইউজ করে। তো এখানে আমরা কি করছি, দ্য ট্রিক হিয়ার ইজ দ্যাট উইল কনভার্ট দ্য সেকেন্ড অর্ডার ইন্টু 2 কাপলড ফার্স্ট অর্ডার ওডিস। তো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে সেটাকে আমি দুটো ফার্স্ট অর্ডার কাপলড ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করে দেবো। ধরা যাক আমরা এই হারমোনিক ফিজিক্সে যে সিম্পল হারমোনিক অসিলেশনের যে ইকুয়েশনটা হয় d2x dt2 = -ω²x, এটাকে আমরা সলভ করতে চাই। তো আমরা এটাকে দুটো ফার্স্ট অর্ডার কাপল ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করলাম, dx dt = v, dv dt = -x। তারপর ইনিশিয়াল কন্ডিশন ধরা যাক আমরা এটা নিচ্ছি যে টাইম = 0-তে পজিশনের ভ্যালু হচ্ছে 1 আর ভেলোসিটির ভ্যালু হচ্ছে 0, আর আমরা টাইমের 0 to 10 এই রেঞ্জে ইন্টিগ্রেশনটা করব। তো অয়লার্স মেথডের তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, xi+1 হবে xi প্লাস dx dt ইভ্যালুয়েটেড অ্যাট ti, xi ইন্টু dt, আর vi+1 হবে vi প্লাস dv dt ইভ্যালুয়েটেড অ্যাট ti, vi ইন্টু dt। আচ্ছা, এই পিডিএফটা আমারই লেখা, এই পিডিএফটার লিঙ্ক না হয় আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে কি করছি দেখো, আচ্ছা, ফ্রম পাইল্যাব ইম্পোর্ট স্টার মানে ওই নামপাই আর matplotlib.pyplot দুটোই ইম্পোর্ট হয়ে যাবে, এবং আমাকে ওর ভিতরে যে ফাংশনগুলো আছে সেগুলো কল করার জন্য আমাকে মডিউল নেমটা মেনশন করতে হবে না। যেমন এক্ষেত্রে আমি করছিলাম না, লাইক np.mt, আমাকে np ডটটা লিখতে হবে না, এখানে আমি শুধু mt লিখেছি, দেখতে পাচ্ছ। ঠিক আছে। আচ্ছা, t0 নিচ্ছি 0, tn নিচ্ছি 10, 0 to 10 ইন্টিগ্রেশনটা করবো, n এর ভ্যালু নিচ্ছি, আচ্ছা আমি চাইছি n+1কে 10,000 নেব, তো ওই জন্য n এর ভ্যালু 10,000 -1 নিয়েছি, কারণ t0 to tn n+1টা পয়েন্ট হচ্ছে, তো আমি চাইছি 10,000খানা পয়েন্ট নেব, তাই আমি n+1কে 10,000 ধরছি, তাই n এর ভ্যালু আমি 10,000 -1 নিচ্ছি। তো t হলো লাইন স্পেস t0 to tn n+1। আচ্ছা, এইখানে লাইন স্পেস ইউজ করেছি, অ্যারেঞ্জ ইউজ না করে। লাইন স্পেসের ক্ষেত্রে কি হয়, একই স্টার্টিং ভ্যালু এন্ডিং ভ্যালু t0 tn, আর থার্ড আর্গুমেন্টটা হচ্ছে নাম্বার অফ পয়েন্টস। অ্যারেঞ্জের ক্ষেত্রে কী ছিল, থার্ড আর্গুমেন্টটা ছিল হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ পয়েন্টস, বাট লাইন স্পেসের ক্ষেত্রে হচ্ছে নাম্বার অফ পয়েন্টসটা আমাকে দিতে হবে থার্ড আর্গুমেন্টে। আর লাইন স্পেসের ক্ষেত্রে সেকেন্ড আর্গুমেন্টটাকে ও ইনক্লুড করে, অ্যারেঞ্জে যেহেতু সেকেন্ড আর্গুমেন্টটাকে অ্যাজ দ্য লাস্ট ভ্যালু ও ইনক্লুড করে না, তাই আমাকে xn প্লাস dx দিতে হয়েছিল। বাট লাইন স্পেসে যেহেতু সেকেন্ড আর্গুমেন্টটাকে অ্যাজ দ্য লাস্ট ভ্যালু ও ইনক্লুড করবে, তাই এখানে জাস্ট tn দিতেই হয়ে গেছে। dt অর্থাৎ দুটো কনজিকিউটিভ পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, তো t1 মাইনাস t0 করছি, অর্থাৎ t যে আমার অ্যারেটা কালেকশন অফ নাম্বারস, তার সেকেন্ড এলিমেন্ট মাইনাস ফার্স্ট এলিমেন্ট। আমি যে কোনো দুটো এলিমেন্ট যে কোনো দুটো কনজিকিউটিভ এলিমেন্টের ডিফারেন্স নিলেই হবে। আমি এটাকে চাইলে t2 মাইনাস t1ও করতে পারতাম, t3 মাইনাস t2ও করতে পারতাম, ডাজেন্ট ম্যাটার, ইট উইল গিভ মি দ্য সেম ভ্যালু। আচ্ছা, x একটা এমটি অ্যারে বানালাম n+1 খানা, যার ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অফ x, সেটা 1 দিলাম। সিমিলারলি v এরও ইনিশিয়াল ভ্যালু, ভিটাকে অ্যাসাইন করলাম একটা এমটি অ্যারে, আর ইনিশিয়াল ভ্যালু 0 দিলাম। আর তারপর অয়লার মেথডের ফর্মুলাটা ইউজ করে
এক্স এর ফার্দার ভ্যালুস আর ভি এর ফার্দার ভ্যালুস ক্যালকুলেট করলাম। এক্ষেত্রে দেখো এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স আই প্লাস ডিএক্স ডিটি হচ্ছে ভি, ওই জন্য ভি আই লিখেছি। আর এখানে ডিভি ডিটি হচ্ছে মাইনাস এক্স, ওই জন্য এখানে মাইনাস এক্স আই লিখেছি। এখানে আর আলাদা করে ডেরিভেটিভ ফাংশনটা ডিফাইন না করে এখানে ডাইরেক্টলি লিখে দিয়েছি। এখানে যেমন আমি আলাদা করে ডিওয়াই ডিএক্স ফাংশনটা ডিফাইন করে এখানে ফাংশনটাকে কল করছিলাম, এটা না করে এখানে স্ট্রেট হবে। এখানে যেহেতু আমার ফাংশনটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স, এখানে আমি জাস্ট এক্স আই লিখলেও হতো, এখানে ফাংশনটা ডিফাইন না করলেও চলতো। ঠিক আছে, বাট ইটস আ গুড প্র্যাকটিস। আমার মনে হয় একটা আলাদা করে ফাংশন, ডেরিভেটিভ ফাংশন ডিফাইন করে এখানে কল করাটা মাইট বি আ গুড প্র্যাকটিস। তো এটা জাস্ট শর্টকাটে করার জন্য এইভাবে করেছি। আর তারপর প্লট করছি, এইখানে আমি প্লট করছি টি ভার্সেস এক্স, আর এখানে টি ভার্সেস ভি। আচ্ছা, কোটের মধ্যে আর মানে হচ্ছে লাল রঙের প্লট হবে, আর কোটের মধ্যে এখানে বি মানে ব্লু অর্থাৎ নীল রঙের প্লট হবে, আর ড্যাশ ড্যাশ মানে হচ্ছে ড্যাশ ড্যাশ দিয়ে প্লট হবে। দেখো প্লটটা দেখো কীরকম এসছে, এই যে ব্লু প্লটটা দেখো ড্যাশ 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 দিয়ে এসছে, আর রেড প্লটটা কন্টিনিউয়াস লাইন এসছে, এই হারমোনিক অসিলেশনের প্লট। আর এখানে কি আছে, টাইটেল প্লট করেছে ডাইনামিক্স অফ দ্য হারমোনিক অসিলেটর এক্স লেভেল। আচ্ছা, এখানে দেখো এই টি ভার্সেস এক্স প্লটে লেভেল দিয়েছি এক্স টি, আর এখানে লেভেল দিয়েছি ভিটি। যখন আমি লেজেন্ড দিচ্ছি তখন এই লেজেন্ডে এখানে এই লেভেলগুলো প্রিন্ট করছে, লালটা হচ্ছে এক্স টি, ব্লু ড্যাশটা হচ্ছে ভিটি। আর লেভেলগুলো অবভিয়াসলি অ্যাজ এ স্ট্রিং আমাকে দিতে হবে। স্ট্রিং মানে হচ্ছে কোটের মধ্যে লিখতে হবে, ইনভার্টেড কমার মধ্যে। ঠিক আছে, আর ফিগার 1 ফিগার 2, কারণ এখানে দুটো ফিগার প্লট হচ্ছে, একটা মানে আমি যখন কোডটা রান করবো আমার দুটো প্লট উইন্ডো খুলবে, একটাতে ফিগার 1 লেখা থাকবে, একটাতে ফিগার 2 লেখা থাকবে। এই ফিগারটা না দিলে কি হতো, আমি যদি এই দুটো প্লটের পর এই প্লট এক্স কমা ভি লিখতাম তাহলে তিনটে প্লটই সেম গ্রাফে হয়ে যেত। আমি তো আলাদা চাইছি, আমি টাইমের এগেনস্টে প্লটটা একটা গ্রাফ চাইছি, আর এই ফেস প্লট যেটা সেটা আলাদা গ্রাফে চাইছি, যেটা ফিগার 1 ফিগার 2 দিতে হয়েছে। নাহলে এই ফেস প্লটটাও এটার উপরেই করে দিত, দেখতে বাজে লাগতো না। আর ব্যাস এই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই ফেস প্লট আমি এক্স আর ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি কালো রঙে। সেটা কীভাবে করলাম দেখো, প্লট এক্স কমা জিরোস এন প্লাস ওয়ান কমা কে। তো কী করছে, এক্স অ্যাক্সিসে এই এক্স যে আমার ভেরিয়েবলটা ছিল এখানে, এক্স ইজ অ্যান অ্যারে যাতে এক্সের ভ্যালুগুলো স্টোর আছে, সেটাকে এক্স কোঅর্ডিনেট হিসেবে নিচ্ছে, আর ওয়াই কোঅর্ডিনেট হিসেবে কি নিচ্ছে, জিরোস এন প্লাস ওয়ান। অর্থাৎ জিরোস এন প্লাস ওয়ান করলে কী হবে, একটা এন অ্যারে তৈরি হবে, একটা কালেকশন অফ নাম্বার যাতে এন প্লাস ওয়ানখানে জিরো আছে। তো বেসিক্যালি এক্সের প্রতিটা ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু জিরো। তো অর্থাৎ এটা এক্স অ্যাক্সিসকে প্লট করছে, কোডের মধ্যে কে মানে হচ্ছে ব্ল্যাক কালারে প্লট করবে। আমি এটা মনে রাখি কে ফর কালো এই হিসেবে। হ্যাঁ, সিমিলারলি এখানে উল্টো, জিরো এন প্লাস ওয়ান কমা এক্স করলে এক্সের ভ্যালুগুলো জিরো, আর অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস ও এক্স ভেরিয়েবলে যে নাম্বারসগুলো ছিল সেগুলো প্লট করছে। তো ওই জন্যে ওয়াই অ্যাক্সিসটা প্লট হচ্ছে ব্ল্যাক কালারে, কে দিয়েছি আমি। তো এইভাবে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনও অয়েলার্স মেথডে সলভ করতে পারি। আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, এইখানে এই যে হ্যাশ দিয়ে যেটা লেখা হচ্ছে এটাও কিন্তু কমেন্ট। হ্যাশ আর ওই তিনটে কোড দিয়ে লেখার মধ্যে পার্থক্য হচ্ছে, তিনটে কোড দিয়ে লিখলে ওটা দিয়ে আমরা মাল্টিপল লাইন্স কমেন্ট লিখতে পারবো, কিন্তু যদি আমি একটা ওয়ান লাইন কমেন্ট লিখতে চাই, অর্থাৎ একটাই লাইন হবে কমেন্টটা, সেটা আমি হ্যাশ দিয়ে লিখতে পারি। হ্যাশের পর যা লেখা হবে সেটা কমেন্ট, এবং শুধু সেই লাইনে যা লেখা হবে সেটাকেই কমেন্ট হিসেবে ট্রিট করবে। আমি যদি আবার এন্টার দিয়ে কিছু লিখি সেটাকে আরও কমেন্ট হিসেবে ট্রিট করবে না। তো হ্যাশটা হচ্ছে ওয়ান লাইন কমেন্টস লেখার জন্য, আর তিনটে কোড হচ্ছে মাল্টিপল লাইন্স কমেন্ট লেখার জন্য।